আমি এই হসপিটাল থেকে ফিরলাম একজনকে করে দেখে। আপনি হসপিটাল থেকে ফিরলেন, একজনকে করে দিয়ে, আর আমি নিজেই হসপিটাল থেকে ফিরলাম। আমরা ও শুরু হো, করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, চল চল। আসসালামু আলাইকুম। প্রান্তিক তহবিল সংগ্রহের লক্ষ্যে ইমপ্যাথির ফেসবুক ভিত্তিক অনলাইন অনুষ্ঠান সকলের তরে সকলে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন সেলিম দুরানি বিশ্বাস, তিনি কলকাতা থেকে জয়েন করেছেন আমাদের সাথে। বাসকুরে সত্তার কল্লোল ঢাকা থেকে আছেন, আর সাথে আছেন নাইমা রুম্মান রুমা। আমাদের অতিথিদের সাথে পরিচয় হয়ে নিলাম। আমি আমাদের সম্পর্কে একটু বলিনি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এই পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কাউকে সেলাই মেশিন কিনে দিয়েছি, কারো ঘর করে দিয়েছি, শিশু বাচ্চাদের খাবারের দায়িত্ব নিয়েছি 1 মাসের জন্য এই করোনাকালীন সময়ে, এবং সিরাজগঞ্জে আলেয়া খালাকে আমরা ঘর করে দিয়েছি, যমুনার ভাঙনের ঘর ভেঙে গিয়েছিলেন। এগুলো আমরা কাজ করছি আপনাদের সাহায্যের জন্য থেকেই, আপনাদের প্রাপ্ত সাহায্য থেকে আমরা এগুলো করছি। আমরা বেশি কথা না বলে আমরা অনুষ্ঠানে চলে যাব। আমাদের স্কল বারে একটা বিকাশের নাম্বার উঠবে, এই নাম্বারে আপনারা আমাদের সহায়তা করতে পারেন, সহায়তা পাঠাতে পারেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অতিথি দিয়ে, জনাব সেলিম দুরানি বিশ্বাস। আপনাকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, সকলকে শুরুতেই আজকে সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ইমপ্যাথির আয়োজনে যে অনুষ্ঠান, এই মহান একটি কাজ, যে কাজটি আজকের জন্য আমি বলবো শুধু দর্শক মন্ডলী, শ্রোতা বৃন্দ যারা রয়েছেন, যখন এই আমন্ত্রণটি এলো, বা অনেকদিন আগে থেকেই আমন্ত্রণ ছিল, আসবো আসবো করে আসা হয়নি, কিন্তু আজকে যখন আমার মানে প্রিয় দুজন আজকে শিল্পীরা রয়েছেন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, আর আমি আছি কলকাতা থেকে, তো এই এমপ্যাথির যে প্রয়াসটুকু, সেই প্রয়াসে মানে আসলে করোনাকালীন পরিস্থিতিতে সারা বছর ধরে যেভাবে আমরা সময়গুলো অতিবাহিত করেছি, করোনাকালীন পরিস্থিতিতে গৃহবর্তী অবস্থাতে খুব বাজে অবস্থা গেছে সকলেরই, অনেক প্রিয়জনকে হারিয়েছি, অনেকে সারা পৃথিবী জুড়ে অনেক লাইভ অনুষ্ঠান করছেন, ভার্চুয়াল অনুষ্ঠান করছেন, আয়োজন করছেন, কিন্তু আমরা শিল্পী হিসেবে সেখানে থাকছি ঠিকই ভালো লাগার জন্য, অবশ্যই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য শিল্পীরা ছটফট করে, স্টেজ না পেলে, মঞ্চ না পেলে, কিন্তু ভার্চুয়াল অনুষ্ঠানের থেকেও যখন কিছুটা তৃপ্তি অন্তত মেটে। কিন্তু তার মধ্যে শুধু এই কথাটুকু আমি বলছি এই কারণে, যেটা হচ্ছে এমপ্যাথি, তাদের সিম্প্যাথেটিক্যালি একটি গ্রাউন্ডে তারা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, জনমানুষের জন্য, তারা যে এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে একটা সুন্দর মানে একটা মহানুভবতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তারা একটা অর্থ সঞ্চয় করছেন বা বিভিন্ন রকম সামগ্রী দিয়ে সেই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, এর থেকে ভালো কাজ আর হতে পারে না। তাই আমি বলবো যে এই ধরনের কাজের জন্য আমরা যেন সকলেই থাকি। আমাদের কি বা করার আছে, তবুও দূর থেকে শুধু এটুকুই বলবো, পার্শ্ববর্তী দেশ থেকে এটুকু বলতে পারি, আমরা আপনাদের পাশে আছি, এমপ্যাথির পাশে আছি এবং থাকবো। আর দর্শক মন্ডলী, আপনাদেরও বলি, এই সুন্দর কাজের সঙ্গে আপনারাও থাকবেন। আসুন না, আজকে কিছু সময়, যেহেতু শিল্পী হিসাবে আসা, আমন্ত্রণ পাওয়া, কিছু সময় কথায় কবিতায় সেই সকল মানুষদের জন্য আমরা আজকে কিছুটা সময় অতিবাহিত করি। আমার মনে হয়েছে যে অনুষ্ঠানের শুরুতে এইটুকু বলি, যে যে কবিতাগুলোতে আমরা থাকবো সেই কবিতাগুলো তো মানুষের কথাই বলে, কবিরা তো লেখেন, যে বাণীগুলো বের করেন সেগুলো কিন্তু মানুষের জন্য। তাই করোনাকালীন পরিস্থিতিতে ছোট্ট করোনা ভাইরাস কিন্তু আমাদের একটা জিনিস শিখিয়েছে সারা পৃথিবী জুড়ে, যে জাতপাত, ধর্ম, সব একদম ধূলিসাৎ হয়ে গেছে। রাম, রহিম, পাভেল কাউকে ছেড়ে দেয়নি, যে ও হিন্দু ওকে ছোবো না করোনা, বা ও মুসলিম বলে তাকে ছোবো না, এরকম কোনো ব্যাপার না।
ধনী দরিদ্র নির্ধন সকলকেই করোনা কিন্তু আক্রমণ করেছে এবং অনেক প্রাণকে নিয়ে নিয়েছে। সেখানে তার কিন্তু বাছ বিচার ছিল না। আমরা মানুষরা এত বাছ বিচার করি, এত জাত বিচার করি, তাই আমরা চাই বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আসুন না আহ জাতটাকে আমরা একটু পাশে সরিয়ে যে যার ধর্ম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্ম করলে আমরা অন্যের ধর্মকে কেন অসম্মান করি, কেন মানুষকে ঘৃণা করি, কেন দূর করে দিই, দূরে সরিয়ে দিই? আমরা অন্যকে যদি শ্রদ্ধা না করি তাহলে নিজের ধর্মকে করবো কি করে? আসুন, আমি সেই জাতকে বিশ্বাস করি যখন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের হাত এসে আমাদের ধরে যখন, তখন সেই জাতকে বিশ্বাস করি, সেই মানুষকে বিশ্বাস করি। আমি প্রথম আমার নিজের একটি রচনা শোনাই, সেটা জাতের ওপরেই, একটু গানের মুখ দিয়ে শোনাচ্ছি। আমি হেমন্ত মুখার্জির একটি গানের, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি, এই গানটুকুর মধ্য দিয়ে আমি কবিতার মধ্যে প্রবেশ করব। এটা আমার একটু স্বভাবজাত, আমি একটু গানের মধ্যে দিয়ে থাকতে ভালোবাসি কিছু কিছু সময়। সকলে খুব ভালো থাকুন। শুরু করছি। জাত। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। তবে বামুন বলে মিথ্যে কেন, তবে বামুন বলে মিথ্যে কেন, গর্ভে শুধুই খাঁটি। মরলে সবাই মাটি। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। জাত জাত দেয় না ভাত, অভাবে মলিন তবু কেউ ধরে না হাত। এখন গভীর রাত, খালি পেটে উঠে জেগে, সামনে আমার পড়েই আছে শূন্য খালি পাত। ভালোবেসে দেয়নি যে কেউ দুমুঠো নুন ভাত। হায় রে আমার জাত, জাত জাত করি চেঁচিয়ে তবু কেউ থাকে না সাথ। যে জাত তোমার দুঃখে থাকে না, থাকে না তোমার সাথ, সে জাতের দূর করে দাও, মারো পিছে জোড়া লাথ। বিশ্ব জুড়ে আজ লাশের মিছিল, রাম রহিম আর পাভেলের মিল। ধনী দরিদ্র এক সারিতেই করোনায় হয়েছে কাত। তবু কেন যে চেঁচিয়ে মরিস, জাত জাত জাত। জাত নিয়ে কি ধুয়ে খাবি, মানুষ আসল খাঁটি। কবর কিংবা চিতায় গেলেই ধোঁয়া কিংবা মাটি। আয়রে সবাই, আয়রে সবাই মানুষ হই, সহজ মানুষ হই। যাত্রে শিখে তুলেই দিয়ে মানুষ হয়েই রই। ভয় করিস তুই একটুও কি কবর কিংবা চিতায়? ভয় করিস তুই একটুও কি কবর কিংবা চিতায়? শরীরটা যে বাঁধা আছে 3.5 হাত ফিতায়, শরীরটা যে বাঁধা আছে 3.5 হাত ফিতায়, 3.5 হাত ফিতায়। জাতির বালায় নেই কো আমার, মানুষ সবাই বামুন চামার। জাতির বালায় নেই কো আমার, মানুষ সবাই বামুন চামার। জাতির বালায় নুন তোরে মিথ্যে কাটাকাটি। মরলে সবাই মাটি। কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি।
কবর দাও বাচিতায় পোড়াও, মরলে সবাই মাটি, মরলে সবাই মাটি। ধন্যবাদ। ধন্যবাদ দুরানি ভাই, অসাধারণ। প্রথমেই কবর দিয়ে শুরু করলেন, চিতা দিয়ে শুরু করলেন, আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। আসলে সম্পদ কিছু না, আমার সম্পদ যদি জনগণের কল্যাণেই না লাগলো, সেই সম্পদের কোনো দরকারই নেই, সেই সম্পদ দিয়ে কিছুই হবে না, কারণ কোনো সম্পদ আমরা নিয়ে যাব না। আমরা এই পর্যায়ে ডেকে নেব আমাদের পরবর্তী শিল্পী নাইমা রুম্মান রুমাকে, যিনি সহযোগী অধ্যাপক, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের। রুমা, আপনি অনেক গুণান্বিত আমরা জানি। আপনি গান করেন, নাটক করেন, দল করেন, অনেক কিছু করেন, বেতারে উপস্থাপন, সংবাদ পাঠ করেন। তো আমরা আজকে আমার কাছ থেকে শুধু কবিতাই শুনতে চাচ্ছি। তার আগে বলিনি যে যারা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সহায়তা করতে চান, এই বিকাশ নাম্বার দেখা যাচ্ছে, এই বিকাশ নাম্বারে আপনাদের সহায়তাগুলো পাঠাতে পারেন। আমরা চলে যাচ্ছি রুমার পরিবেশন। এমপ্যাথি যে কাজ করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ তহবিল সংগ্রহের জন্য, এই রকম একটি মহান উদ্যোগ, মহান প্রচেষ্টা যারা করছেন এবং যারা এই সকল কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি। আর আমরা যারা এই তহবিল, কল্যাণ তহবিল সম্পর্কে জানি, আমরা শুনলাম যে বিভিন্ন কাজ করা হচ্ছে এবং আমরা যারা সম্পৃক্ত রয়েছি, ইতিমধ্যেই যারা সংশ্লিষ্ট হয়েছি এবং আরো যারা শুনছি এই অনলাইনে আমাদের এই নিজেই যে নাম্বারগুলো যাচ্ছে, আমরা সবাই সেটাতে সহযোগিতা করতে পারি। আমি প্রসঙ্গতই একটা আবৃত্তি করছি যে এই প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ সংগ্রহের উদ্দেশ্যে যেই কাজগুলো করা হচ্ছে, এই দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে তারাপদ রায়ের খুব বহুল পঠিত একটি কবিতা দারিদ্র রেখা, সেটা আমি শোনাচ্ছি। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার, আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দরিদ্রের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো আরো দিন ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র কথাটি ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি, গনগনে গরমে ধুকতে ধুকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই, আপনি আবার এলেন। আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানেই হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল ক্ষুব্ধ বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চির বঞ্চিত। আমার বঞ্চনার অবধান নেই। বছরের পর বছর রাত পেটা খেয়ে উদম আকাশের নিচে শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা। কিন্তু আপনি আমাকে ভোলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো জাগো সর্বহারা। তখন আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাঁপুড়ির মতো উঠা নামা করছে। আপনার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে আমি তালই মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে, আপনি এখন আরো বুদ্ধিমান,
আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, সেখানে চক খড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টান দিয়েছেন। আর বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলছেন, এই যে রেখা দেখেছো, দেখেছো, এর নিচে, অনেক নিচেই তুমি রয়েছো। চমৎকার। আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার দারিদ্র্যের জন্য আপনাকে ধন্যবাদ, আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার সর্বহারত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আর সবশেষে ওই যে ঝকঝকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে, আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে, আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুমা, সুন্দর কবিতার জন্য। শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই আজীবন সৃষ্টি শুরু থেকে ছিল, এখনো আছে, চলবে। এই লড়াইয়ের জন্য কিছু লোক থাকবে সবসময়। আমরা পরবর্তীতে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী জানাব মাশকুরে সাত্তার কল্লোল। কল্লোল ভাই, আপনার সম্বন্ধে বলার কিছু নেই। যারা এই আবৃত্তির লাইনে আছেন তারা সবাই আপনাকে চেনেন, জানেন। ৮০ দশক থেকে আপনার চলা শুরু, এখনো চলছেন। আপনাকে চিরসবুজের মতো লাগে। আমরা চাচ্ছি, আমি জানি, আমরা দর্শকদের একটা কথা বলে রাখতে চাই যে কল্লোল ভাই মাত্র স্কয়ার থেকে আসছেন। উনি করতে চাচ্ছেন, আমরা চাচ্ছিলাম যে না করুক, কিন্তু তারপরও উনি যেহেতু কবিতাকে কতটা ভালোবাসেন সেটা বোঝা যায়। উনি অসুস্থ অবস্থা করতে, আজকের প্রোগ্রামটা করতে রাজি হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আর আমি দর্শককে বলছি যে কল্লোল ভাইকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ উনি আজকে বেশি কবিতা পড়তে পারবেন না। কল্লোল ভাই, বেশি কথা না বলে আমরা শুরু করতে চাই আপনাকে দিয়ে। ধন্যবাদ এই আবৃত্তির এই মহতী উদ্যোগের সঙ্গে আমাদেরকে যুক্ত করবার জন্য। এমফ্যাথি, বারবার এটা বলা হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে যেভাবে সাহায্য করে যাচ্ছে সেটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, এবং এই ভালো কাজের সঙ্গে আমরা যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে আসব। এখানে যে স্ক্রলে সেখানে বিকাশের নম্বর যাচ্ছে। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, নিশ্চয় তারা এমপ্যাথির সঙ্গেও থাকবেন। করোনা পরবর্তী যে প্রতিক্রিয়া প্রান্তিক জনগোষ্ঠীর উপর পড়বে, শুধু করোনা পরবর্তী না, আসলে আমাদের দেশের একটি মানুষ দারিদ্র সীমার অনেক নিচে বাস করে, এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছে এমপ্যাথি। আমরাও নিশ্চয় থাকবো। আমি ছোট্ট করে পড়ি, দুজনেই পড়লেন। একজন আমাদের সেলিম, বলা উচিত ছিল আমার প্রথমে, সেলিম দুরানী বিশ্বাস, আমাদের কলকাতার অত্যন্ত প্রিয় আবৃত্তি মুখ, আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি আছেন। আমাদের নাইমা আছেন, তিনি আমাদের আবৃত্তি সহযাত্রী। তাদের সঙ্গে একই সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে। আর সঞ্চালক তো রয়েছেন মীর আশফাক। আমি শুরু করি একটু জীবনানন্দ দাশকে দিয়ে। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 বছর পর। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই বলে আমি ফিরে আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল, ইঁদুর বেচারা জ্যোৎস্নায় ধান খেতে খুঁজে এলো গেল। চোখ বুঝে কতবার ডানে আর বাঁয়ে ঘুমায় পড়িল কত কেউ।
রহিলাম জেগে আমি একা, নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে, তার চেয়েও আগে চলে আসে যদিও সময়। 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলরেতিন ভরে আছে মাঠে, পাতায় দাঁতে কুয়াশা ভাসিছে দিকে দিকে, চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়াছে ভিজে, পথের উপর পাখির ডিমের খোলা, ঠান্ডা করু করু, শশা ফুল, দু একটা নষ্ট সাদা শশা, মাকড়ের ছেঁড়া জাল লতায় পাতায়, ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটি তারা ওই হিম আকাশের গায়ে। ইঁদুর বেচারা ঘুরে যায় মাঠে মাঠে, খুদ খেয়ে ওদের পিপাসা আজ মেটে। 25 বছর তবু গেছে কবে কেটে। 25 বছর তবু গেছে কবে কেটে। 25 বছর তবু গেছে কবে কেটে। আশা করলাম জীবনানন্দ হ্যাঁ, দাশের অম্ল মধুর প্রেমের অসাধারণ, বিরাত্মক প্রেমের একটি কবিতা 25 বছর পর। অসাধারণ, অসাধারণ। জীবনানন্দ সবসময় আমাদের প্রেরণার উৎস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এমপ্যাথির পক্ষ থেকে যে কাজগুলো করছি সেটা হলো আমরা যাদের আমরা কিছুদিন আগে একজন সেলাই মেশিনের দরকার ছিল, তাকে আমরা সেলাই মেশিন কিনে দিয়েছি। কোভিডের কারণে যেসব শিশু খাবার খেতে পারেনি, আমরা তাদের দায়িত্ব নিয়েছি 1-2 মাস। এভাবেই আমরা করে যাচ্ছি আপনাদের সহায়তায় এবং আমাদের নিজেদের প্রচেষ্টায়। আপনারা সাথে থাকলে আমরা আরো অনেক বেশি করে করতে পারবো সবার জন্য। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রতিবেশী বন্ধু সেলিম দুরানি বিশ্বাসকে। আমরা এবার কি শুনবো আপনার কাছ থেকে? হ্যাঁ, শুভেচ্ছা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয়, আমার কি বলবো, আবৃত্তি বন্ধু। আমি কখনো ভাবি না যে আমার বাংলাদেশের বন্ধু, আমার মনে হয় আমরা একদম ভাই ভাই। মাসকুরের সাত্তার কল্লোল, কল্লোল ভাই, তাকে অনেক শুভেচ্ছা। এবং আমার মনে হচ্ছিল যে দীর্ঘকাল ধরে এই প্রায় বিগত 1 বছর বহু লাইভ অনুষ্ঠান করেছি কল্লোল ভাইয়ের সঙ্গে। বোধহয় এর আগে একটি ভার্চুয়ালে আমরা একটার সঙ্গে বোধহয় বসতে পেরেছিলাম বহুদিন বাদে। তা কল্লোল ভাই একবার অসুস্থ হয়ে গেছিলেন, সে সময় কত প্রে করেছি, প্রার্থনা করেছি ভাইকে সুস্থ করে দাও। তো আজকে সুস্থ অবস্থায় তাকে সুন্দরভাবে পেয়েছি। এরকম হাসি মুখটা তো সবসময় চাই, দেখতে চাই। তো আমি মনে করি কল্লোল ভাই, হ্যাঁ কল্লোল ভাই হাসপাতালে গেছিলেন, স্কোয়ারে কোথায় গেছিলেন শুনলাম। আমিও কিন্তু একটি হসপিটালে গেছিলাম, আমার একজন প্রিয় মানে আত্মীয়, তাকে একটু দেখতে, তিনি ভুগছেন অনেকদিন ধরে। তো মনে হচ্ছিল যে না, একটু কখন কি ঘটে না ঘটে কিছু তো বলতে পারি না। তো একটু সতর্কতা নিয়ে যেতে হলো। গিয়ে দেখে টেকে একটু দেখা করে এলাম, কথা বলা, একটু যতটুকু একটু কথা হলো। আসলে মানুষ হয়ে মানুষের হাত ধরবার মতো, যে আগে যেমন মানে বুকের মধ্যে টেনে নিতাম মানুষকে, এই করোনা এসে কেমন যেন সবাইকে দূরে ঠেলে দিচ্ছে, মন থেকে যেন দূরে সরিয়ে দিচ্ছে, ইচ্ছে করলে যেন হাত স্পর্শ করতে পারছি না। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা সর্বশক্তিমান ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান যিনি থাকুন, তার কাছে এইটুকু প্রে করব, প্রার্থনা করব, মোনাজাত করব যে এর থেকে আমাদের মুক্তি দিন। আমরা মুক্তি চাই। বহু মানুষ চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেছে, তার থেকে মুক্তি চাই। মুক্তি চাই বলেই তো এমপ্যাথির মতো একটি সংস্থা, একটি মানে সুন্দর এই 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 বর্তমান করোনার পরিস্থিতিতে তারা ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে হোক এই যে অর্থ সাহায্য সংগ্রহ করে
সেই দুর্গত মানুষদের জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটি কম কাজ নয়, এটি একটি মহান কাজ। আমি জানি আমরা যারা প্রফেশনাল শিল্পী হিসাবে দুই বাংলাতে অনেক সময় অনেক অনুষ্ঠানের জন্য আমরা অনেক পয়সা করি নিয়ে অনেক সময় অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু এমন কোন অনুষ্ঠানও আমরা করি যে অনুষ্ঠানগুলো সত্যি আমাদের মন থেকে সেখানে যাবার জন্য সবসময় মানে মানে কি বলবো, আনচান করে যে না, এই অনুষ্ঠানটা আমাকে যেতে হবে, আমার আমার কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা, সেটা করতে হবে। আমরা সবসময় পয়সার পিছনে দৌড়াই না, দৌড়াবো না কোনোদিন। তো আছি, এবার একটু সেই ধরনের কবিতা শোনাই। কাজী নজরুল ইসলামের একটি গীতি কবিতা, যেটি গান হিসেবে হয় কিন্তু কবিতাটি আমরা আবৃত্তি করি, এবং সেই গীতি কবিতার সঙ্গে আরেকটি গান, অসাধারণ গান, যেটি সেই আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, তিনি যে রয়েছেন তাকে প্রার্থনা করছি যে আমাদের সেই সুন্দর স্বাস্থ্য, আয়ু দাও, স্বাস্থ্য দাও, আমাদের সেরকম একটা ভালো পরিবেশ দাও, আমরা যেন বাঁচি। আমি সেটুকু গান একটু, আমি কবিতার মধ্যে, গানের মধ্যে থাকার চেষ্টা করি, একটু গান মুখরাত দিয়ে আবৃত্তি করি, চেষ্টা করছি, সবগুলো সঙ্গে নয়, কিছু কিছু কবিতা এবং গানের সাহায্য রেখে। সুধী দর্শক মন্ডলী, আশা করি ভালো লাগবে। আপনারা এমপ্যাথির সঙ্গে থাকুন। যে বিকাশ নম্বরটি এখানে দেওয়া হচ্ছে সেটি আপনারা চেষ্টা করুন। বিগত দিনের মতো আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাত জোড় করে, যাদের সামর্থ্য আছে একটুখানি হাত দুটো একটু উজাড় করে একটুখানি ওদের পাশে দাঁড়ান। এরা যেমন মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, এমপ্যাথি, তো আমরা কেন একটু পারবো না, আমরাও একটু পাশে দাঁড়াই। আসুন। বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে প্রভু,
নিরজনে খেলিছ। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ও ভক্তি, মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। তারকার বিশসী খেলনা তবু হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশসী খেলনা তবু হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও দাও প্রাণ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে প্রভু, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। অসাধারণ, অসাধারণ। আসলে প্রভুর কাছে এটাই আমরা সবাই চাই, আমাদের যেন সমস্ত কিছু মোকাবেলা করার শক্তিটা যেন আমরা পাই প্রভুর কাছে। ধন্যবাদ দুরানি ভাই। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী নাইমা রুমাকে। রুমা, এবার আমরা কি পরিবেশনা শুনবো আপনার কাছ থেকে? আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি এবং আমি ছোট্ট করে একটি আবৃত্তি নির্বাচন করলাম। আরেকটি আবৃত্তি করতে চেয়েছিলাম কিন্তু সময়টা বিবেচনা করে আমি খুব ছোট্ট একটা বুততের বসু চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি
কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলেন দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি? ধন্যবাদ। ধন্যবাদ রুমা। আমরা এ ফাঁকে একটু দর্শকদের কমেন্টস পড়ে নেব। আমাদের সাথে যুক্ত আছেন আজিজুল বাশার মাসুম ভাই, আমাদের সবার প্রিয়। শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। রঞ্জন দুরানী বিশ্বাস রয়েছেন, আজকের আয়োজনের শুভেচ্ছা রইল সকলের জন্য। ছোট বন্যা লিখেছেন যে ম্যাম সবসময় অসাধারণ আবৃত্তি করছেন। সবাইকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আসলে কমেন্টস পড়তে গেলে কবিতা পড়া শোনা কম হবে, তাই আমরা চাচ্ছি আমরা কবিতায় ফিরে যেতে যাচ্ছি। আমরা এবার ডেকে নেব আমাদের বাস্কুরে সত্তার কল্লোল ভাইকে। আমরা এবার কি শুনছি আপনার কাছে? মিউট। ধন্যবাদ মীর আশফাক প্রতিভাজনেশ্বর। সুন্দর 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 দুটো আবৃত্তি শুনলাম সেলিম ভাইয়ের কাছ থেকে আর আমাদের নাইমার কাছ থেকে। আমি এবার নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়ি, একটু ফিলোসফিক্যাল কবিতা, বজ্রচির আধার। আমার নাম আমার মনে আছে, আমার বাবার নামও আমার মনে আছে, আমার দাদার নামও আমি জানি, কিন্তু আপনি যদি আমাকে আমার ঠাকুরদার 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 নাম জিজ্ঞেস করতে বলেন, তাহলে আমি বলবো তার আগে আমাকে এক গ্লাস জল দিন। জল পান করে দেহে শক্তি সঞ্চয় করে নিয়ে আমি বসবো ভাবতে, ভাববো তিনি যখন ছিলেন, আর ছিলেন মানে কি, নিশ্চয়ই ছিলেন। তিনি যখন ছিলেন তখন নিশ্চয় তার একটা নাম ছিল। গাছের নাম থাকে, মাছের নাম থাকে, পাখির পর্যন্ত নাম থাকে, আর তার ছিল না? আমার মনে হয় তার একটা খুব সুন্দর চমৎকার নাম ছিল। কোন রমণী হয়তো মনে মনে সেই নাম জপ করতেন, হয়তো ভালোবেসে বেলি ফুলের মালা গেথে জলে ভাসাতেন তার নাম স্মরণ করে। আমি আমার দূর ও দূর ও প্রপিতামহকে খুঁজতে কত 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 বছর যে পার করেছি তার কোনো ইয়াত্তা নেই। অবশেষে কাল রাতে হঠাৎ আমার মনে হলো, আরে পেয়ে গেছি, পেয়ে গেছি। তার নাম ছিল গগন। নামের সত্যতা পরীক্ষা করবার জন্য আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। আকাশে তখন একটিও তারা ছিল না, ঘন কালো মেঘে মোড়ানো ছিল আকাশের সেই মুখ। আমি আমি সেই অদৃশ্য আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলাম, গগন, গগন। হাজার বছরের স্তব্ধ নীরবতা ভঙ্গ করে তখন একটা অচেনা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল।
আমি পূর্বে কখনো এরকম পাখি দেখিনি তো, তাই প্রথমে একটু ভয় পেল, কিন্তু কিন্তু তার ডানার ঝাপটা এসে আমার গায়ে লাগতেই আমার গ্রীষ্মতপ্ত দেহখানি জড়িয়ে গেল মুহূর্তে। কি যে ভালো লাগলো আমার! আমি আবার আবার চিৎকার করে বলল, হে আমার অনন্তের পাখি, হে আমার হারিয়ে যাওয়া দূর 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 প্রপিতামহ, আমি আপনাকে দেখতে চাই, দয়া করে আমাকে দর্শন দিন। যেন হাজার 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 বছর পরে তিনি ঠা ঠা শব্দে বজ্রের লণ্ঠনটি জ্বালালেন। প্রিয় আশফাক, পড়লাম নির্মলেন্দু গুণের কবিতা আমি বজ্রচেরা। তন্ময় হয়ে শুনছিলাম, কখন যে কবিতাটা শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। অসাধারণ, অসাধারণ কল্পনা, অসাধারণ। ধন্যবাদ আপনাকে। অসুস্থ অবস্থায় এরকম শুনছি, সুস্থ হলে না জানি কি হতো, আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী সেলিম দুরানি বিশ্বাসকে। ভাই আমি একটু জেনে নিই, সেটা হচ্ছে আমরা কত সময়ের জন্য আছি? আমরা করতে থাকি 10টা পর্যন্ত মিনিমাম থাকবো, 1 ও ঘন্টার আচ্ছা সময় আচ্ছা, না নিয়ে আমি আছে। অসুবিধা পূর্বে নেই। পূর্বে নাইমা আপা বলছিলেন তো, আমি ভাবছিলাম জি কি জি, জানি সংক্ষিপ্ত সময়ের জন্য কিনা, আমি সেটা মাথায় ছিল না। যাই হোক, নাইমা আপার কোনো কবিতাটাও সমস্যা নেই। ভারী সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, আর কল ভাই তো অসাধারণ। আহ আচ্ছা, একটা কবিতা শোনাই, আবৃত্তি। কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। আসলে এই স্বাধীনতা তো সেই স্বাধীনতা নয় যে স্বাধীনতা আমরা কামনা করেছিলাম ব্রিটিশদের তাড়িয়ে আমাদের সুন্দর বাংলার স্বাধীনতা। সেটা হয়েছে, কিন্তু এখনো অনেক ছোট ছোট ঘটনা, বেশ কিছু ঘটনা মানুষকে যখন দাবিয়ে রেখে দেওয়া হয়, বলতে দেওয়া হয় না, তখন মনে হয় বোধহয় আমরা এখনো পরাধীন। অনেক কিছু থেকেই সব মানুষই কিন্তু পরাধীন থাকি। আসুন সেই ধন্যবাদ। স্বাধীনতা, সেই স্বাধীন হই আমরা। আজকে যারা অনাহারে, যে মানুষগুলোর জন্য এমপ্যাথি করছে, এই করার কথাটা কিন্তু আমাদের নির্বাচিত সরকার বা নির্বাচিত আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তাদের, তাই যুথবদ্ধভাবে সবাই অন্তত আমরা সেই মানুষগুলোর পাশে অন্তত দাঁড়াই যারা বড় অসহায়। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আমাদের এটা জাতীয় কবিতার মতোই, আমরা সবসময় এই কবিতাটাকে আমরা পড়ি, শামসুর রহমানের। আমরা এমপ্যাথি, আপনারা দর্শক যারা আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন, আমরা জানাতে চাই আপনারা দেখছেন এমপ্যাথির প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য তহবিল সংগ্রহের যে অনুষ্ঠান সকলের দলে আমরা। আসুন আমরা আমাদের সুবিধা মতো সাহায্য করি। আপনারা এই স্ক্রল বারে যে নাম্বারটি আছে, এটি বিকাশ নাম্বার, দুটো নাম্বার আছে, আপনারা বিকাশ করতে পারেন, অথবা শিল্পী যারা আছেন তাদের মাধ্যমে আমাদের সহায়তা করতে পারেন, অথবা যারা আমাদের ব্যক্তিগতভাবে চেনেন জানেন তারাও আমাদেরকে সহায়তা করতে পারেন। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী রুমাকে। আমরা এখন রুমার কাছে চলে যাচ্ছি। রুমা, আমরা পরবর্তী কোন কবিতাটা শুনবো আপনার কাছে? নিবেদন করছি জীবনানন্দ দাশের কবিতা সহজ। আমারে গান কোনোদিন শুনিবে না তুমি এসে, আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের কানে, তবু গায়ে গান। কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে। তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন, তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে। কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে। তুমি শুধু একদিন, এক রজনীর, মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে, কোন সমুদ্রের পারে, বনে, মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে উঠে, ডুবে যায়, ডুবে যায় তোমার প্রাণের সাধ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে,
মরার হাতের সাদা হাড়ের মতন যেখানে বন, আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছি গান। তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি, দিতে পারে যত, দিয়েছিলে এক রাত্রি, দিতে পারে যত। ধন্যবাদ আশফাক ভাই। অসাধারণ। জীবনানন্দ আমাদের জীবনে যে কত বড় প্রভাব ফেলে এবং তার কবিতা কতটা দুর্বোধ্য, মানে আমার মতো সাধারণ মানুষ খুব ভয় পায় কবিতা পড়ার জন্য। এত সন্ধি চমৎকার একটি কবিতা পড়েছি। আমরা চলে যাচ্ছি মাসকুরে সাত্তার কলল ভাইয়ের কাছে যাব। কলল ভাই, কথা বেশি বলবো না, শুধু কবিতা শুনবো আপনার কাছ থেকে, প্লিজ। মিউট করা আছে, আনমিউট। একটু না বললেই হয় না। তামান্না সরওয়ার নিপা সম্ভবত এই অনুষ্ঠানটি দেখছেন। ইমপ্যাথির সূচনা সম্ভবত তার হাত দিয়ে হয়েছিল। তামান্না সরওয়ার নিপাকে অনেক শুভেচ্ছা। এবং আমি দেখেছি যে করোনাকালের একেবারে সবসময় যখন একদম খুব সংকটময় সময়ে নিপা প্রায় ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় গিয়ে, যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা আমরা বারবার বলছি, সেই প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মধ্যে ত্রাণ বিতরণ করেছিল তার জীবনের ঝুঁকি নিয়ে। এবং আমার ধারণা যে তামান্না সরওয়ার নিপাই এর সূচনা করেছিল। নিপাই মূল উদ্যোক্তা এবং আমরা তার ফলোয়ার। নিপা যদি দেখে থাকে এই সুযোগে আমি তাকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমি যে সাহস দেখাতে পারিনি, নিপা সেদিন সেই সাহস দেখিয়েছিল। নিপা আমাদের আবৃত্তি সহযাত্রী, তোমার জন্য আমরা গর্বিত। আচ্ছা, শুরুতে আমাদের এই এখন আমার সঙ্গে যিনি আবৃত্তি করছেন আমাদের নাইমা, উনি আমাকে অনুরোধ করেছিলেন একটি কবিতা পড়বার জন্য, লবণ। এটি আমি প্রায় পড়ে থাকি। মূলত তার অনুরোধটি আমি রক্ষা করছি। পড়ছি বাংলাদেশের কবি আদিত্য অনিকের কবিতা লবণ। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পয়লা বৈশাখে কিংবা বসন্ত উৎসবে শুধু মেয়েটির চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটি একেবারেই সাধারণ। মেয়েটি রূপেও, লাবণ্যে, ফ্যাশনে ও বসনে আগাগোড়া বিস্ফোরণ। এক ঝাঁক উজ্জ্বল প্রজাপতির ভিড়ে ছেলেটি একেবারেই অপঙ্ক্ত। তবু একদিন অতি দুঃসাহস করে বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটির দুঃসাহসিক অফারে অবাক হয়ে মেয়েটি বলল, হ্যাঁ চলো। মেয়েটির মুখোমুখি বসা ছেলেটির বুক ধড়ফড়, আড়ষ্ট জিহ্বা। চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে একটু লবণ দিন না। মেয়েটি অবাক হয়ে বলল, সে কি, তুমি চা লবণ খাও নাকি? ছেলেটি বলল, হ্যাঁ, আমার বাড়ি লোনাজলের সাগর পড়ে। লোনা চায়ে চুমুক দিলে মনে পড়ে যায় আমার গ্রামের কথা, মনে পড়ে যায় লোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটি খুব মনোযোগ দিয়ে শুনলো ছেলেটির কথা, তারপর বলল, আমি কখনো সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, সেখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতন। সাগর এবং পাহাড়ের গল্প ক্রমেই ক্রমেই নিবিড় থেকে নিবিড়তর হলো দিনের পর দিন। তারপর তারপর বিয়ে, সংসার এবং অবশেষে বুড়ো আর বুড়ি। বুড়ো মারা যাবার আগে
বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, খবরদার, এক্ষুনি খুলবে না, আমি মারা যাবার পর তুমি চিঠিটা খুলবে। বুড়ো মারা যাবার পর বুড়ি চিঠিটা খুললো। তাতে লেখা ছিল, লবণ দিয়ে চা আমি কখনোই খেলাম না, সেদিন তোমার সামনে থতমতে খেয়ে চিনি চাইতে গিয়ে লবণ চেয়ে ফেলেছিলাম, আর বোকামি ঢাকতে এমন গল্প ফেলেছিলাম, তাই 40 বছর ধরে তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতের লবণ চা খুব খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেওয়া হলো। বুড়ি বলল, আমার চাই একটু লবণ দিন না। প্রতিবেশী অবাক হয়ে বলল, সে কি, আপনি চায় লবণ খান নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা যে খুব 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 মিষ্টি। আশফাক, পড়লাম অসাধারণ, অসাধারণ। ভালোবাসায় আসলে ভালোবাসায় লবণ। সবকিছুই খাওয়া যায়, শুধু লবণ না, বিষও খাওয়া যায় ভালোবাসায়। হ্যাঁ, ভালোবাসায় বিষ খেলেও কোনো এফেক্ট হয় না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কলল ভাই। খুব সুন্দর লাগছে। আমি এবার চলে যাচ্ছি পরবর্তী রুমার কাছে। রুমা, আমরা কি শুনবো এবার? আশফাক ভাই, সম্ভবত এটাই শেষ কবিতা সময়, না? শেষ বলে কিছু নেই, যতক্ষণ ভালো লাগে আমরা শুনবে। শেষ আমি নেই। একটু আমি তাহলে একটু রবীন্দ্রনাথের বাঁশিওয়ালাটা আবৃত্তি করতে চাই। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙ্গায়। সেখান থেকে দেখে প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দেই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিলঝিলে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ে গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আবার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন ফাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে উঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো,
তারা দেখে আমার ইচ্ছে নেই জোর, সারা নেই লোভে, ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানিনি ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পাই। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে ডানা মেলে দেয় আমার বারণ নামানো আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতন, জেগে ওঠে বিদ্রোহিনী, তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানিনি ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দস্যুর ভরা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাতে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারী চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন কোনো ছন্দ বাল্মীকি, চমক লাগলো তোমাকে। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমায় চিঠি রাগিনী রাব ছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। ধন্যবাদ। অসাধারণ, ধন্যবাদ রুমা। আমরা আসলে সময়ের শেষ প্রান্তে, আমরা সুযোগ পেলে আবার ডাকবো আপনাকে, আপনি থাকেন আমাদের সাথে। আমি দর্শকদের বলতে চাই, এমপ্যাথি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য, তহবিল সংগ্রহের জন্য আমাদের আজকের এই আয়োজন। সকলের তরে সকলে আমরা আপনাদের যতটুকু অ্যামাউন্ট, যত ছোট অ্যামাউন্টই হোক না কেন, আমরা সাদরে গ্রহণ করব। আপনাদের অংশগ্রহণটাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ যারা সাহায্য দিয়েছেন এবং যারা সাহায্য দেবেন। এই স্ক্রিনে লেখা বিকাশ নাম্বারটি নোট করে রাখতে পারেন, অথবা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের কল্লোল ভাইকে। কল্লোল ভাই, সুন্দর একটা কবিতা শুনতে চাই। আনমিউট। দুঃখিত। সুন্দর তো অবশ্যই, কিন্তু এটি আমাদের জাতীয় মুক্তি সংগ্রাম অর্থাৎ মুক্তিযুদ্ধের সঙ্গে প্রথিত বা স্পর্শিত একটি কবিতা। এটি সরাসরি রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কবিতা। আমরা সবাই জানি যে এবছর আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর উদযাপন করতে যাচ্ছি। আমি মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ মানুষ, আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তি আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কবিতাটি পড়ছি। মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের রণাঙ্গন থেকে লেখা কবিতা, অষ্টগ্রামে সমবেত মুক্তিযোদ্ধা এবং জনতা। যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা নৌকা থেকে নামতে শুরু করেছে। ওরা কেউ পরেছে লুঙ্গি, কেউ ফুল প্যান্ট, কেউ বা হাফ প্যান্ট। অন্তত 6 জনের বয়স 14 থেকে 17-এর মধ্যে। বাকিদের মধ্যে যুবকই বেশি, কেউ বা 40-45-এর প্রৌঢ়। 60 বছরের বৃদ্ধ মনে হলো একজনকে। কারো কাঁধে এসএলআর, কারো কাঁধে এসএমজি, কেউ বা বহন করছে চাইনিজ রাইফেল, কারো বা হাতে রয়েছে কামরাঙার মতো গ্রেনেড। ওরা কেউ ফাউনের, কেউ দেওঘরের, কেউ আলীনগরের, অর্থাৎ আশেপাশের গ্রামেরই
এবং কেউ বা অষ্টগ্রামের, এবং এরা কেউই নয় অপরিচিত। এরা যে কেউ আশরাফ, কেউ কলুন ভাই, কেউ মধু মিয়া, কেউ সাধু ভাই, এ কথা সবাই জানে। কিন্তু সারিবদ্ধভাবে অস্ত্র হাতে দীপ্ত ঋজু ভঙ্গিতে ওদের এগিয়ে আসতে দেখে প্রথমটায় গ্রামবাসী কেউ এগিয়ে এলো না। কেননা কেননা কিছুক্ষণ আগেই সমস্ত গ্রাম দাবিয়ে বেরিয়েছে রাজাকার আর আলবদররা। ওদের ওদের সবার চোখে মুখে দুঃস্বপ্নের ছাপ আর অত্যাচারের কালিমা। গ্রামবাসীরা দূর থেকে দূর থেকে ভয় আর সম্ভ্রমের চোখে তাকিয়ে রইল। সকল মুক্তিযোদ্ধা তীরে উঠে এসে ওদের অস্ত্রগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে যখন যখন সমবেত সকলের দিকে চাইল, তখন তখন যুদ্ধকালীন সতর্কতার ছাপ ওদের চোখে মুখে এক বিন্দু অবশিষ্ট রইল না। গ্রামবাসীরা গ্রামবাসীরা দৌড়ে এসে মুক্তিযোদ্ধাদের জড়িয়ে ধরল। ওদের অস্ত্রগুলো ধরে ধরে দেখতে লাগলো। কেউ বা স্টেন গান নাকের কাছে মেলে ধরলো, যেন যেন চামেলির গন্ধ বুক ভরে টেনে নেবে। প্রিয় আশফাক, অসাধারণ, পড়লাম অসাধারণ, মুক্তিযুদ্ধের অসাধারণ। স্মৃতিবাহী কবিতা। আমরা মুক্তিযোদ্ধা আমাদের অশেষ কৃতজ্ঞ মুক্তিযোদ্ধাদের প্রতি, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। উনি না থাকলে আজকে হয়তো আমরা এই সুন্দর করে বাংলায় কথাও বলতে পারতাম না, বাংলায় কবিতা পড়তে পারতাম না। অসাধারণ। এবং এবং প্রত্যেক মুক্তিযোদ্ধাকে আমাদের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা, যে তাদের জন্য আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং সুন্দর স্বাধীনভাবে কথা বলতে পারছি, যেটা হয়তো কখনোই সম্ভব ছিল না। আমরা শুরু করেছিলাম দুরানি ভাইকে দিয়ে, আমরা শেষ করতে যাচ্ছি তাকে দিয়েই, আমাদের অতিথিকে দিয়েই। তারপরেও আমরা সবাই থাকবো, আবার শেষের কথাগুলো বলে একসাথে বিদায় নেব আমরা। তো তার আগে বলিনি, যারা দেখছেন, যে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ তহবিলের সঙ্গে লক্ষ্যে ইমপ্যাথির এই আয়োজন, সকলের তরে সকলে আমরা। আমাদের শেষ পরিবেশনা আমরা ডেকে নিচ্ছি সেলিম দুরানি বিশ্বাস ভাইকে, যিনি সুদূর কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে সহমর্মিতায় যোগ দিয়েছেন এবং আমাদেরকে সহায়তা করার জন্য উনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। শুরু করুন ভাই। হ্যাঁ, শুরু তো অবশ্যই শেষ পর্বে একদমই যে কথাটি বলতেই হবে, আজকে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি অবশ্যই আশফাক ভাই আপনার জন্য, এবং আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী বাংলাদেশের বন্ধু তামান্না সরওয়ার নিপা, তাকে অনেক শুভেচ্ছা। কয়েকদিন আগে আমাকে নক করেছিলেন যে আশফাক ভাই যোগাযোগ করবেন, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, এটা অনেকদিন আগেই আমার যুক্ত হবার কথা ছিল, তামান্না বলেও ছিলেন। তারপর রয়েছেন লুবানা আপা। তো আপনাদের জন্য খুব অনেক শুভেচ্ছা। নাইমা আপার আবৃত্তি আমার মন কেড়েছে, আর মাসকুর ভাই, কল্লোল ভাইয়ের তো কোনো কথাই নেই। আমরা আজকে এই যে সুন্দরভাবে থাকতে পেরেছি, আমি মনে করবো আমরা কবিতা আবৃত্তি করেছি, কতটা ভালো মন্দ হয়েছে সেটা বিষয় নয়, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে দর্শক শ্রোতা যারা ছিলেন তারা কতটা মানবিকভাবে আপনাদের এই এমপ্যাথির সঙ্গে এগিয়ে আসবেন, সেটাই আমাদের সব থেকে বেশি কামনা। আশা করি যে কজনই আপনারা শুনছেন আমাদের প্রিয় দর্শক, তাদের কাছে অনুরোধ, এরকম মানবিক প্রয়াসে আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন সেই সকল দুস্থ মানুষদের জন্য। এমপ্যাথির সঙ্গে থাকুন, সিম্প্যাথি নিয়ে, এটাই অনুরোধ। আমি কল্লোল ভাই একটি মুক্তিযুদ্ধের কবিতা বললেন, আমি বেশ কতগুলো ভার্চুয়াল অনুষ্ঠানে করেছি গত বছর পর্যন্ত, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ গেছি, তো তাকে শ্রদ্ধা নিবেদন করছি একটি কবিতার মধ্য দিয়ে আমি শেষ করছি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা,
কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। কে বলে, কে বলে তুমি নাই, প্রমত্তা পদ্মার পালতোলা নৌকায়, দামাল চাষির লাঙল কাস্তে কল কারখানার চাকায় তুমি আছো মিশে, তুমি আছো মিশে স্বাধীনতা কামী সূর্য সন্তানদের অন্তরে। তোমার স্বপ্নের সোনার বাংলার প্রতিটি নগরে বন্দরে। কে বলে, কে বলে তুমি নাই, কে বলে, কে বলে তুমি নাই। রক্ত লোলু পশুরের বিরুদ্ধে তোমার বজ্রকণ্ঠ, ইস্পাত দৃঢ় প্রতিবাদের অঙ্গুলি, নিঃস্বার্থ দেশপ্রেমের উদাত্ত আহ্বান, অমিত তেজ শাশ্বত বাণী আজও কিভাবে তব পায়। কে বলে, কে বলে তুমি নাই, কে বলে, কে বলে তুমি নাই। বিশ্বব্যাপী অগণিত বিপ্লবী জনতার শোণিত ধারায় তুমি আছো, তুমি আছো তারুণ্যের উচ্ছ্বাসে, স্বাধীনতার জাগ্রত চেতনায়। অকুত ভয় কোটি বাঙালির হৃদয় মাঝে তুমি আছো, তুমি আছো আবাল বৃদ্ধ বনিতার মনমন্দিরে মহাগুরু সাজে। কে বলে, কে বলে তুমি নাই, কে বলে, কে বলে তুমি নাই। তুমি আছো বাংলার দিগন্ত জোড়া ফসলের মাঠে, ধানের শীষে ঢেউ খেলানো হাওয়ার দোলায় দোলায়, বহমান নদীর তটে তটে। কে বলে, কে বলে তুমি নাই, কে বলে, কে বলে তুমি নাই। বাঙালির স্বাধীনতা বাঙালির মুক্তির, বাঙালির সম্মান বাঙালির কৃষ্টির, বাঁচাতে কার বুকে বেজেছিল করুণ সুর। তিনি হলেন সব্বার স্বাধীন দেশ গড়বার শেখ মুজিবুর, শেখ মুজিবুর। পরাধীন বাংলার স্বাধীনতা আনবার, মানুষের সাম্যের যত সম কাম্যের, ধর্মের বেড়াজাল ভেঙে দিতে বেসামাল কার মনে হয়েছিল দিতে তাই করে দূর। তিনি হলেন বাংলার জাতির জনক সব্বার শেখ মুজিবুর, শেখ মুজিবুর। পূর্বে পাকিস্তান মুছে দিয়ে কার স্থান করে দিতে হবে শেষ, গড়তে সোনার বাংলাদেশ। কার মনে জ্বলেছিল বিদ্যুৎ সমনূর, তিনি আম বাঙালির বিদ্রোহী জনবীর শেখ মুজিবুর, শেখ মুজিবুর। মুজিবুর বাংলার, মুজিবুর বিশ্বের, দুষ্টের জম তিনি পালক হলো সৃষ্টের। মুজিবুর বলে হাঁক যদি তুমি দাও ভাই, বাংলাদেশের বুকে মুজিবুর একটাই। মুজিবুর আছেন শুয়ে টুঙ্গিপাড়া তাঁর ভুঁয়ে, মুজিবুর আছেন শুয়ে টুঙ্গিপাড়া তাঁর ভুঁয়ে। শেখ মুজিবুর সনে বাঙালি রাখবে মনে, শেখ মুজিবুর সনে বাঙালি রাখবে মনে। মুজিবুর নামটার জেনে রেখো নাই শেষ, মুজিবুর থাকবেন, থাকবে বাংলাদেশ। মুজিবুর থাকবেন, থাকবে বাংলাদেশ, থাকবে বাঙালি, থাকবে বাংলাদেশ, থাকবে বাংলা, থাকবে বাংলাদেশ। মুজিবুর থাকবেন, থাকবে বাংলাদেশ। যতদিন, ধন্যবাদ। যতদিন বাংলাদেশ বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। আমাদের জাতির পিতা, বাঙালির জাতির পিতা, তার জন্ম শতবার্ষিকী চলছে। বিভিন্ন আয়োজনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আপনারা আছেন বলে আমাদের পক্ষে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়েছে এবং আমরা আশা করছি বিভিন্ন জনের কাছ থেকে আমরা যে সহায়তা পাবো সে সহায়তা দিয়ে আমরা কিছুটা হলেও করতে পারবো। যারা সহায়তা দিবেন এই বিকাশ নাম্বারটি দেখে রাখুন। এই বিকাশ নাম্বারে আমাদেরও নিশ্চয়ই সহায়তা থাকবে, আমার সহায়তা থাকবে। আমি চেষ্টা করব যে কোনো ভাবেই হোক আপনাদের সঙ্গে, আপনাদের এমপ্যাথির পাশে থাকতে।
ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের সেলিম ভাইয়ের উৎসাহ সঙ্গে আমিও একমত, মানে আমিও একমত না, সংগতি প্রকাশ করছি। আমি ইতিমধ্যেই বিকাশ নম্বর দুটো টুকে নিয়েছি। নিশ্চয় অল্প কিছু হলেও আমরা অবদান রাখবো, আমাদের রাখা উচিত। অবশ্যই বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, এবং যদি আমরা সেই ইচ্ছে থাকে আমরা সকলের সেই তাদের পাশে নিশ্চয়ই দাঁড়াতে পারি, চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ, এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। পল্লব ভাই ভালো থাকবেন, নাইমা আপা ভালো শুভরাত্রি। থাকবেন, আশরাফ ভাই ভালো থাকবেন। সবাই ভালো শুভরাত্রি। থাকবেন। শুভরাত্রি। Right. ধন্যবাদ। শুভরাত্রি।